Dear students, welcome to the National University online class lecture. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a research person. Today, I discuss about the bank management lecture number 7, subject management, BBA 4th years, course code 242601. Title of the lecture, Earning, Expense and Profitability of Commercial Bank. This is Aminul Haq Russell, Senior Lecturer, BBA Program, Daffodil Institute of IT. Our discussion topic today is Earning, Expense and Profitability of Commercial Bank. Okay, let's start our discussion, our lectures. In this chapter, we covered the following topics: introduction, source or earning structure of commercial bank, then source of expenditure and expense structure of commercial bank, and what factors influence the profitability of commercial bank, and profit planning. In this chapter, students can learn earning or income of a commercial bank and expenditure. তারা যে কমার্শিয়াল ব্যাংকগুলো যে ইনকাম করে এবং সেই ইনকামটা কোথায় খরচ হয়, তাদের কোথায় কোথায় থেকে তাদের আর্নিংটা আসে, তাদের ইনকামটা কোথায় থেকে হয়, আয়টা কোথায় থেকে হয় এবং ব্যয় কোথায় করে কমার্শিয়াল ব্যাংকগুলো, এবং সেই আয় এবং আয়কে অথবা প্রফিটকে কোন কোন ফ্যাক্টরগুলো ইনফ্লুয়েন্স করে, এবং অথবা প্রফিট যখন ব্যাংক প্রফিট প্ল্যানিং করে কোন ফ্যাক্টরগুলোকে ব্যাংক কনসিডার করতে হবে, এই বিষয়টা আমরা এই চ্যাপ্টারে শিখব। লাস্টে আমরা প্রফিট প্ল্যানিং কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। ওকে, আর্নিং হচ্ছে কি আসলে? আর্নিং হচ্ছে, আমরা জানি যে একটা ফাংশন। কিসের ফাংশন? আর্নিং হচ্ছে কস্ট এবং রেভিনিউর একটা ফাংশন। আর্নিং হচ্ছে কি কস্ট এবং রেভিনিউর একটা ফাংশন। ওকে, এটা আমরা ডিসকাশন করার আগে আমরা আগে একটু ইন্ট্রোডাক্টরি একটা বিষয় জেনে নিই। সেটা হচ্ছে কি, কমার্শিয়াল ব্যাংক হচ্ছে একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন। তো তার মেইন মোটিভটাই থাকে যে প্রফিট অর ইনকাম জেনারেট করা। তো অন্যান্য অর্গানাইজেশনের মতো ব্যাংকও কি করে, তার প্রফিট আর্ন করার একটা মোটিভ নিয়ে সে বিজনেসটা কন্টিনিউ করে। যেটা বলতেছিলাম আমরা যে income, that is, income is the function of revenue and cost. Revenue and cost. This may be shown as income equal to function of revenue minus cost. আমরা যেই ব্যাংকে যে কস্টগুলো হয় এটাকে যদি আমরা ডিডাক্ট করে দিই, তার যদি যে ইনকামগুলো আসে সেই ইনকাম থেকে যদি আমরা কস্টটাকে মাইনাস করে দিই, তাহলে যেটা থাকে সেটাই হচ্ছে ব্যাংকের প্রফিট। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কি, ব্যাংকের সোর্স অফ ইনকাম অর আর্নিং স্ট্রাকচার অফ কমার্শিয়াল ব্যাংক। ব্যাংকের ইনকাম অথবা আর্নিংটাকে 5টা ক্লাসে ভাগ করা যায়। সেটা হচ্ছে কি 5টা টাইপের হয়। সেটা হচ্ছে তার ফার্স্ট ইনকাম যেটা হয় ইন্টারেস্ট ইনকাম, বিল ডিসকাউন্ট করে তার কিছু ইনকাম হয়, এবং ডিভিডেন্ড ইনকাম। ব্যাংক ক্যাপিটাল মার্কেটে কিন্তু ব্যাংক ইনভেস্ট করে। অ্যাজ ইনস্টিটিউশনাল ইনভেস্টর হিসেবে ব্যাংক কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে ব্যাংক ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করে। সেই ইনভেস্টমেন্ট থেকে তাদের একটা ডিভিডেন্ড ইনকাম হিসেবে আসতে পারে। একটা হচ্ছে ডিসকাউন্ট ইনকাম, যেটা আমরা বলতেছি যে ডিসকাউন্ট ইনকামটা হচ্ছে তারা যে বিলগুলো আছে সেই বিলকে ডিসকাউন্ট করে তারা বিল অনেক সময় দেখা যায় যে বিজনেসম্যানদের কিছু বিল থাকে, সেই বিলগুলা ওরা কি করে, মানে বাট্টা করে ব্যাংকের কাছে বাট্টা করে অথবা ব্যাংকের কাছে ডিসকাউন্টিং করে তারা ব্যাংক থেকে টাকা নিয়ে নেয়। তো এতে দুই পার্টিরই একটা বেনিফিট হয়। সেই এই ধরনের বিল থেকেও কমার্শিয়াল ব্যাংকগুলো ইনকাম জেনারেট করে থাকে। আরেকটা হচ্ছে তাদের মেইন ইনকাম ইন্টারেস্ট। ব্যাংক যেই ডিপোজিটরদের কাছ থেকে কালেক্ট করে সেটা হচ্ছে তার এক্সপেন্স, কিন্তু সে এই টাকাটা সে কি করে অন্য একটা জায়গায় লোন হিসেবে দেয়। এখন লোন হিসেবে দেওয়ার ক্ষেত্রে ব্যাংক কি করে, যে লোন দেয় সেই লোন থেকে তাদের একটা ইনকাম হয়। ওকে, আমরা একটা এক্সাম্পল আকারে লিখি। সাপোজ সে কি করলো, ব্যাংক 5% রেট অফ ইন্টারেস্ট দিবে সে ডিপোজিটরদের কাছ থেকে টাকা নিল, আর সেটা কি করবে, সেটা লোন দিল। সে একটা লোন দিলে সেটা কত পার্সেন্টে, 8% or 9%। এই যে 2% যে তার আর 3% যেটা থাকে স্প্রেডটা, সেটা হচ্ছে তার ইনকাম।
এটাকে ইন্টারেস্ট ইনকাম হিসেবে আমরা কাউন্ট করে থাকি। এটা হচ্ছে মেইন ইনকাম, লোন থেকে যে ইনকামটা হয় যেটা ইন্টারেস্ট ইনকাম বলি, এগুলো হচ্ছে মেইন ইনকাম ব্যাংকের, একটা কমার্শিয়াল ব্যাংকের মূল মূল যে আয়টা সেটা তার ইন্টারেস্ট থেকেই আসে। ডিসকাউন্ট থেকেও তার একটা মেজর পোর্শন ইনকাম আসে। ডিভিডেন্ড ইনকামটা হচ্ছে ব্যাংক ইনস্টিটিউশনাল ইনভেস্টর হিসেবে সে যত বেশি ইনভেস্ট করবে অথবা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে, শেয়ার পারচেজ করবে, তার তত বেশি ডিভিডেন্ড পাওয়ার পসিবিলিটি থাকে। কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কিছু গাইডলাইন তাকে ফলো করতে হয়, যেহেতু কিছু নিয়ম আছে। ব্যাংক ইচ্ছে করলেই সব ফান্ড তার ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে পারে না, এটা বাংলাদেশ ব্যাংকের একটা রুলস করা আছে, সেটা ফলো করে তাকে ইনভেস্ট করতে হয় ক্যাপিটাল মার্কেটে, সেটা থেকে তার একটা ইনকাম আসে, যেটাকে আমরা বলি ডিভিডেন্ড ইনকাম। তারপর আমরা কমিশন, ফি এবং এক্সচেঞ্জ চার্জ, ব্রোকারেজ চার্জ, প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংকেরই একটা ব্রোকারেজ হাউস আছে, সেই ব্রোকারেজ হাউস দিয়ে সে আন্ডার রাইটারের কাজগুলা করে থাকে এবং সে এই ক্লায়েন্টদেরকে কিছু সার্ভিস দিয়ে থাকে, সেটাকে আমরা ওই জায়গা থেকেও তার ব্যাংকের কিছু ইনকাম হয়। যেমন সেটাকে আমরা বলি ব্রোকারেজ ফি, যখন শেয়ার বিক্রি করে অথবা শেয়ার পারচেজ করে দুই জায়গাতেই তাকে ফি দিতে হয়, কমিশন দিতে হয়। এই যে কমিশনগুলো থেকেও ব্যাংকের একটা ইনকাম আসে। আদার্স কিছু ইনকাম আছে, যেমন ব্যাংকার্স, কমার্শিয়াল ব্যাংকগুলো কি করে লকার্স ফ্যাসিলিটি প্রোভাইড করে। সেই লকার্স ফ্যাসিলিটি কাস্টমারকে সে কি করে, কাস্টমারকে তার মূল্যবান যে সম্পদ আছে, যেমন সেটা গহনা, অলংকার, যে গোল্ড কিংবা আরো অন্যান্য যে অ্যাসেটগুলো, ভ্যালুয়েবল অ্যাসেটগুলো ব্যাংক এর কাছে সে লকারে রেখে দেয়। তো এই লকারে রাখার এগেনস্টে ব্যাংক কিছু ফিস চার্জ করে, তো এটা থেকেও ব্যাংকের একটা ইনকাম হয়, যেটাকে আমরা আদার্স ইনকাম হিসেবে কাউন্ট করে থাকি। তারপর রেমিটেন্স পাঠায়, এখন ব্যাংকের থ্রুতে কিন্তু সব যারা বিদেশে থাকে আমাদের দেশের মানুষ, তারা যখন তার আত্মীয় স্বজন কিংবা বাড়িতে টাকা পাঠায় সেটা রেমিটেন্স, সেই রেমিটেন্সটা ব্যাংকের থ্রুতে পাঠায়। এখন এই রেমিটেন্স কিছু হ্যান্ডেল করতে গেলে ব্যাংকের কিছু চার্জ দিতে হয়। এখন এই রেমিটেন্স হ্যান্ডেল করার থ্রুতে, রেমিটেন্স নিয়ে কাজ করার থ্রুতে সেই জায়গা থেকেও ব্যাংকের কিছু কমিশন আসে। আরেকটা বলতে সার্ভিস চার্জ, সার্ভিস চার্জ থেকেও ব্যাংকের একটা ইনকাম হয়। যেমন ব্যাংক অনলাইন ফ্যাসিলিটি দিচ্ছে, সেটার জন্য একটা চার্জ নেয়, এসএমএস ফ্যাসিলিটি সার্ভিস দিচ্ছে, সেটার জন্য একটা চার্জ নেয়। ব্যাংক আমার হয়ে অন্য একটা ব্যাংক থেকে ক্যাশ কালেক্ট করে দেয় অথবা চেক ডিসবার্স করে দেয়, ব্যাংক আমার হয়ে আমার ইউটিলিটি বিল, অন্যান্য সার্ভিস আমাকে দিয়ে থাকে, এই প্রত্যেকটা সার্ভিসের এগেনস্টে ব্যাংক চার্জ প্রোভাইড করে। তারপর ডিলে ফাইন, ডিলে ফাইন থেকেও ব্যাংকের একটা ইনকাম হয়। আপনি মান্থলি ডিপোজিট, সেটা আপনি যখন একটা নির্দিষ্ট ডেট থাকে, সেই নির্দিষ্ট ডেটের মধ্যে যদি আপনি পে না করেন, তখন আপনাকে একটা ডিলে ফাইন দিয়ে আপনাকে পরিশোধ করতে হয়। এটা এই বাণিজ্যর অনেকগুলা বিল আছে, সেই বিলের ক্ষেত্রেও হয়, এই ডিলে ফাইনটা ইম্পোজ করে থাকে। তারপর ট্রাভেলার চেক অর ব্যাংক ড্রাফট ইস্যু করেও কমার্শিয়াল ব্যাংকগুলো কিছু ইনকাম করে থাকে। ট্রাভেলার চেককে ফ্যাসিলিটি দেওয়ার জন্য সে কমিশন নেয়। তারপর ব্যাংকগুলো এলসি ওপেন করার জন্য এবং গ্যারান্টর হিসেবে কাজ করে, যে সেই জায়গা থেকেও ব্যাংক কিছু কমিশন পেয়ে থাকে। এই হচ্ছে মোটামুটি একটা কমার্শিয়াল ব্যাংকের কিছু ইনকামের মেইন সোর্সগুলো। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যাই, কি এক্সপেন্স হয় ব্যাংকের, কোথায় কোথায় সে খরচ করে। ব্যাংকের খরচ করার জায়গাটা চারটা হয়, একা বলি আমরা। ইন্টারেস্ট অন ডিপোজিটস, এটা হচ্ছে তার মেইন এক্সপেন্সের জায়গা। সে যে ডিপোজিট কালেক্ট করে, সেই ডিপোজিটরদের ইন্টারেস্টটা তাকে পে করতে হয়, এবং সেই ডিপোজিট বিভিন্ন রেটে থাকে। কারেন্ট অ্যাকাউন্টে এক ধরনের থাকে, সেভিংস অ্যাকাউন্টে এক ধরনের থাকে, এবং ফিক্সড ডিপোজিটে এক ধরনের থাকে। এই ডিপোজিটরদেরকে বিভিন্ন রেটে তাকে কি করতে হয়, ইন্টারেস্ট পে করতে হয়। এটা তার একটা মেইন এক্সপেন্সের জায়গা। ইন্টারেস্ট অন বরোইং, সামটাইমস ব্যাংকও বড় করে, কিন্তু ব্যাংক তো বরোইং এর কাজই করে, সে ব্যাংকও বড় করে। ব্যাংক যে আরেকজন থেকে বড় করে, সে বরোইং এরও কিন্তু ইন্টারেস্ট পে করতে হয় তাকে। অপারেশনাল এক্সপেন্স, ব্যাংক যখন অপারেট করে অ্যাজ এ ইনস্টিটিউশন হিসেবে, তো ইনস্টিটিউশন হিসেবে অপারেট করার কারণেও ব্যাংকের কিছু এক্সপেন্ডিচার হয়, এবং তার মেজর একটা অংশ এই জায়গাতে থাকে। যেমন এমপ্লয়ীদের স্যালারি, তাদের অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, তাদের কার্ড ফ্যাসিলিটি, গ্র্যাচুইটি ফান্ড, কম্পেনসেশন এবং ডিফারেন্ট রিকগনিশন আর প্রাইস প্রোভাইড করে থাকে ব্যাংকগুলো। এই জায়গাগুলোতে ব্যাংক কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু ব্যাংকের অপারেটিং জায়গাতে চলে যায়। তো আমরা দেখলাম যে
ব্যাংকের মোটামুটি এক্সপেন্স মানে সে কোথায় এক্সপেন্ডিচারগুলো হয় ব্যাংকের, যে ইনকাম করলো সেটা কোথায় খরচ করে। একটা হচ্ছে সে ডিপোজিট আমানতকারীদের ডিপোজিটরদের যে ইন্টারেস্ট হয়, এবং সে নিজে যদি বড় করে সে বড়োয়িং এর একটা ইন্টারেস্ট, এবং তার অপারেটিং কিছু এক্সপেন্স আছে, সেই এক্সপেন্সগুলো আছে এমপ্লয়ীদের স্যালারি, তার এমপ্লয়ীদের অ্যালাউন্স, তাদের প্রভিডেন্ট ফান্ডের, গ্র্যাচুইটি ফান্ডের কম্পেনসেশন আর আলাদার্স রিকগনিশন প্রাইস মানি, এইসব জন্য ব্যাংকে খরচ করতে হয়। এবং টেকনোলজির জায়গাতেও কিন্তু এই জায়গাতে একটা ভালো খরচ হয় তার সেট আপের জন্য, অপারেশনাল এক্সপেন্সের মধ্যে। দেন আমরা বলতেছি আদার এক্সপেন্ডিচার। আদার এক্সপেন্ডিচার মধ্যে কি হয়, যে ডিরেক্টরদের ফি দিতে হয়, তারপর কমিটি মেম্বারদের একটা ফি থাকে, তারপর অডিটর যে অডিট করে, এবং কোম্পানি প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংকেরই কিছু আলাদা নিজস্ব অডিটর আছে, সেই অডিটরদের ফি, এবং তার যে ভাড়া দিতে হয়, সে যেই অপারেটিং যে জায়গাতে সে অপারেট করে তার বিজনেসটা, সেই জায়গায় তার লয়ার থাকে, সে লয়ারের ফি দিতে হয়। প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু লয়ার আছে, তাকে ট্যাক্স দিতে হয়, তাকে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে হয়, এবং তার প্রত্যেকটা অ্যাসেটের ডেপ্রিসিয়েশন সে তাকে ক্যালকুলেশন করতে হয় ব্যাংকে, এবং রিপেয়ার এবং মেইনটেনেন্সের কিছু খরচ আছে। তারপর প্রিন্টিং অ্যান্ড স্টেশনারিজের জন্য তার অনেকগুলো খরচ হয়, এবং ব্যাংকে আদার্স অর্গানাইজেশন মতো অন্যান্য যে অর্গানাইজেশনগুলো আছে, সেই অর্গানাইজেশনের মতোই কিন্তু ব্যাংকও কিন্তু অ্যাডভার্টাইজ করে, সেই অ্যাডভার্টাইজমেন্টের জন্য কিছু খরচ আছে। অ্যাডভার্টাইজিং এর জন্য সে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে সেটারও একটা খরচ আছে। তারপর সে টিভিতে দিল, সেটারও একটা খরচ আছে। তার ওয়েবসাইট থাকে, এই যে ওয়েবসাইট মেনটেন করার জন্য তার একটা কস্ট ইনকার্ড হয়। তো এই ছিল মোটামুটি ব্যাংকের এক্সপেন্ডিচারের জায়গাগুলো। ওকে, দেন আমরা দেখব যে কোন কোন ফ্যাক্টরগুলো ব্যাংকের প্রফিটেবিলিটি গুলাকে ইনফ্লুয়েন্স করে। আমরা এই চ্যাপ্টারে কিন্তু তিনটা টপিক, একটা হচ্ছে কি আমার সোর্স ইনকাম, একটা প্রফিটেবিলিটি। তো আমরা সোর্স এবং ইনকাম, সোর্স অফ ইনকাম এবং সোর্স অফ এক্সপেন্ডিচার, এই দুটো আমরা কমপ্লিট করলাম, এবং আমরা এটাও জানলাম যে হোয়াট ইজ ইনকাম। আমরা দেখলাম যে ইনকাম হচ্ছে কি, ইনকাম হচ্ছে কস্ট এবং রেভিনিউর একটা ফাংশন। ওকে, আমরা এটা অলরেডি ডিসকাস করে ফেলেছি। এখন আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে প্রফিটেবিলিটি। এক্সপেন্স এবং আমাদের ইনকাম দুটোই শেষ আমাদের। তো এখন আমরা যেটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স দ্য প্রফিটেবিলিটি অফ কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকগুলোর প্রফিটেবিলিটিকে ইনফ্লুয়েন্স করে অনেকগুলো ফ্যাক্টর আছে। তার মধ্যে ম্যানেজমেন্ট অফ ব্যাংক, ম্যানেজমেন্ট অফ ব্যাংক এই বিষয়টা আমরা একটু দেখি। ম্যানেজমেন্ট কি করে? আমরা জানি যে ম্যানেজমেন্ট কিভাবে একটা বিজনেস অপারেট হবে সেটা প্ল্যানিং করে, আবার সেটার অর্গানাইজ করে তারপর সে লিড দেয়। এই যে ম্যানেজমেন্টের যে প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং অ্যান্ড কন্ট্রোলিং, এই যে লিডিং, কন্ট্রোলিং, এই সবগুলা বিষয়ের উপরে ডিপেন্ড করে ম্যানেজমেন্টের পারফরমেন্সটা কেমন হবে। যদি ম্যানেজমেন্ট, ব্যাংকের যে ম্যানেজমেন্ট থাকে, সেই ম্যানেজমেন্ট যদি প্ল্যান করতে ভুল করে প্রফিটের, তাহলে প্রফিট কমে যেতে পারে। আবার এই প্ল্যানিং যদি খুব ভালো হয় তাহলে প্রফিট বেড়ে যাবে। তো ম্যানেজমেন্টের ইফিসিয়েন্সি ডিপেন্ড করে যে তার প্ল্যানিং করার ক্যাপাবিলিটি, সারা কিভাবে প্ল্যান করতেছে, কিভাবে এক্সপানশন করবে, কিভাবে ইনভেস্ট করবে, কোন ইনভেস্টমেন্ট থেকে কতটুকু প্রফিট হবে, কতটা রিস্ক থাকবে, এবং সেটাকে কিভাবে অর্গানাইজ করবে, এবং কারা এটাকে লিড দিবে, এবং ফাইনালি সেটাকে ইভালুয়েশন করবে। এই যে কাজগুলো, এই কাজগুলো এফিশিয়েন্টলি যতটা করবে তত প্রফিট বেড়ে যাবে, আবার যতটা ইনএফিশিয়েন্ট হবে প্রফিট ততটা ফল করবে। আরেকটা বিষয় আমরা এই জায়গা থেকে বলতে পারি, সেটা হচ্ছে কি আমরা যখন দেখি একটা ক্যামেলস একটা ওয়ার্ড আছে ব্যাংকের পারফরমেন্স মেজার করার জন্য, ক্যামেলস, CAMELS, ক্যামেলস। এই ক্যামেলস এর মধ্যে ম্যানেজমেন্ট একটা শব্দ আছে। এই ম্যানেজমেন্ট হচ্ছে কি M ফর ম্যানেজমেন্ট, C ফর ক্যাপিটাল, অ্যাসেট, তারপর হচ্ছে আর্নিংস, লিকুইডিটি অ্যান্ড সেন্সিটিভিটি। আমাদের বিষয় হচ্ছে এখন ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট দিয়ে ব্যাংকের পারফরমেন্সটা মেজার করা হয়। তো পারফরমেন্স কি, প্রফিটেবিলিটি, বটম লাইন। সেই বটম লাইন যদি ভালো থাকে তাহলে ব্যাংক পারফরমেন্স ভালো, আদারওয়াইজ তাদের পারফরমেন্স ভালো না। তো ম্যানেজমেন্টের ইফিসিয়েন্সির উপরেই ডিপেন্ড করে আসলে ব্যাংকের প্রফিটেবিলিটি অনেকটা। ইফিসিয়েন্সি যদি ব্যাংকের খুব ভালো হয়, দ্যাট মিনস তারা যদি প্ল্যানিং করে খুব ভালোভাবে সেটাকে অর্গানাইজ করে ভালোভাবে এবং লিড দেয়, তাইলে তার ব্যাংকের প্রফিটেবিলিটি বেড়ে যাবে। If the bank failed to or management failed to prepare a plan efficiently, then
প্রফিট উইল গো ডাউন, প্রফিট তখন ফল করবে। সেকেন্ড আমাদের যে ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর হচ্ছে প্রফিটেবিলিটিকে ইনফ্লুয়েন্স করে একটা কমার্শিয়াল ব্যাংকের প্রফিটেবিলিটিকে ইনফ্লুয়েন্স করে যে ফ্যাক্টরটা, তা ইকোনমিক কন্ডিশন। ইকোনমিক কন্ডিশন বলতে আসলে কি বোঝায়? ইকোনমিক কন্ডিশন বলতে বোঝাচ্ছে যে দুটো জায়গা, একটা হচ্ছে আমার ন্যাশনাল ইকোনমি, আমার ন্যাশনাল ইকোনমিতে কি অবস্থা, আর একটা হচ্ছে আমি যেই এরিয়াতে ব্যাংকটা আমার ব্রাঞ্চটা আছে সেই লোকাল এরিয়ার। একটা হচ্ছে আমার ন্যাশনাল ইকোনমিক কন্ডিশন, আর একটা হচ্ছে লোকাল এরিয়ার কন্ডিশন। এখন ন্যাশনাল ইকোনমিক কন্ডিশন যদি ভালো থাকে তাহলে লোকাল কন্ডিশনটাও ভালো হওয়ার পসিবিলিটি থাকে। তো ন্যাশনাল ইকোনমিক কন্ডিশন যদি আমার খুব বোম অবস্থা থাকে, তখন ব্যাংকের ইনভেস্টমেন্ট অপরচুনিটি বেড়ে যায়, তখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন খুব বেশি হয়, তখন ব্যাংক ও লোন দিতে পারে বেশি এবং তার ইনকাম অপরচুনিটিও বেড়ে যায়, দ্যাট মিনস তার প্রফিটেবিলিটি হাই হয়ে যায়। ইকোনমিক কন্ডিশন যদি রেসিশন হয়, রেসিশন যে খুব খারাপ অবস্থায় চলে, যেমন আমাদের কোভিড-19 সময় কিন্তু আসলে অনেক ইনভেস্টমেন্ট স্থবির হয়ে গেছে। তার কারণ তার ইকোনমিক কন্ডিশন ভালো ছিল না। ইকোনমিক কন্ডিশনটা খারাপ হয়েছে, সোশ্যাল একটা ফ্যাক্টর তাকে ইনফ্লুয়েন্স করেছে, যেটা সারা গ্লোবালাইজেশন একটা প্রবলেম ছিল। তো ইকোনমিক কন্ডিশনে যেটা হয় যে ন্যাশনাল এবং লোকাল, যেটা বলেছিলাম যে ন্যাশনাল ইকোনমিক কন্ডিশন যদি খুব ভালো হয় তাহলে ইনভেস্টমেন্ট অপরচুনিটি বেড়ে যায়, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের গ্রোথ হয়, তো ব্যাংক সেই জায়গায় ইনভেস্ট করতে পারে, তার প্রফিটেবিলিটিও সেক্ষেত্রে অনেক বেড়ে যায়। সেকেন্ড আমরা যেটা বলতেছি সাইজ। সাইজ বলতে যেটা বোঝাচ্ছি যে ইকোনমিক সাইজ, একটা দেশের ইকোনমিক সাইজ জিডিপি এবং জিএনপি, ন্যাশনাল ইনকাম, এইসব দিয়ে মেজার করা হয়। এখন যদি ব্যাংকের সরি ইকোনমিক সাইজ একটা ন্যাশনের যদি খুব ভালো হয়, ইকোনমিক সাইজ যদি অনেক বড় হয়, তখন ব্যাংকগুলো একটা রোল প্লে করতে পারে। ইকোনমিক সাইজ বড় হওয়া মানে হচ্ছে কি, তার ইনভেস্টমেন্ট অপরচুনিটি আসবে, ফরেন ইনভেস্টমেন্ট আসবে, তার লোকাল যেই উদ্যোক্তা আছে তারা অনেক ইনভেস্ট করতে আগ্রহী হবে। এই ইনভেস্ট করার আগ্রহ থাকার কারণে তারা কি করবে, তারা অনেক বেশি ইনভেস্টমেন্ট পাবে। এখন এই ইনভেস্টমেন্ট করার জন্য টাকা লাগবে, এখন ইনভেস্টররা টাকার জন্য কোথায় যাবে? ব্যাংকে যাবে। এখন ব্যাংকে যত বেশি ইনভেস্ট করবে, তার মানে তার ইনভেস্টমেন্ট যদি বাড়ে, ইনভেস্টমেন্ট যদি তার বেড়ে যায়, তাহলে তার প্রফিটেবিলিটিও বেড়ে যাবে, তার প্রফিটেবিলিটিও বেড়ে যাবে। এখন ইনভেস্টমেন্ট কখন বাড়বে? ইনভেস্টমেন্ট তখনই বাড়বে যখন ইকোনমিক কন্ডিশন এবং একটা দেশের ইকোনমিক সাইজ অনেক লার্জ হয়, তখনই দেখা যাবে যে কমার্শিয়াল ব্যাংকগুলোর ইনভেস্টমেন্ট বেড়ে যাচ্ছে এবং প্রফিটেবিলিটিও তখন বেড়ে যায়। তো একটা আরেকটার সাথে আসলে খুব ইন্টাররিলেটেড, ইন্টারকানেক্টেড, একটা ফ্যাক্টর আরেকটা ফ্যাক্টরের সাথে ইন্টারকানেক্টেড। আমরা যেটা বলতেছিলাম যে ম্যানেজমেন্ট যদি ইফিশিয়েন্ট হয়, তখন ওনারা ইকোনমিক কন্ডিশনটাও বুঝতে পারবে এবং ইকোনমিক সাইজটাও বুঝতে পারবে। যেমন আমাদের দেশের ইকোনমিক সাইজ এখন কত ছিল, আমাদের স্বাধীনতার পর কত ছিল, আমাদের জিডিপি পার ক্যাপিটা ইনকাম সেটা কত ছিল, আমাদের এতগুলো ইকোনমিক জোন হয়েছে, সেটা কেন হয়েছে, কিভাবে হয়েছে? কারণ আমাদের ইকোনমিক সাইজ বড় হচ্ছে। ইকোনমিক সাইজ বড় হওয়ার কারণে আমাদের ইনভেস্টমেন্ট অপরচুনিটি গুলো বেড়ে যাচ্ছে। তো ইনভেস্টমেন্ট অপরচুনিটি বেড়ে যাওয়ার মানেই হচ্ছে সেটার সাথে ব্যাংক ইনভলভ হবে, কারণ ইকোনমিতে মানির সাপ্লাইটা দেয় ব্যাংক, ইকোনমিতে মানির ফ্লোটা ঠিক রাখে ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের থ্রুতেই ব্যাংকগুলো কাজগুলো করে। তো এই জন্য আমরা বলতেছি যে ইকোনমিক কন্ডিশন এবং ইকোনমিক সাইজ যদি দুটো জিনিস যদি ঠিক থাকে এবং ম্যানেজমেন্ট যদি ইফিসিয়েন্টলি সেটাকে ট্যাকেল দিতে পারে, তখনই দেখা যায় একটা কমার্শিয়াল ব্যাংকের প্রফিটেবিলিটি বেড়ে যায়। আদারওয়াইজ ব্যাংকের প্রফিটেবিলিটি ফল করার পসিবিলিটি সব বেশি থাকে। তারপর আমরা যেটা বলতেছি ইন্টারেস্ট রেট। এখন মার্কেট হচ্ছে অনেক কম্পিটিটিভ মার্কেট। এখন কম্পিটিটিভ মার্কেটের মধ্যে ইন্টারেস্ট রেট একটা বড় ফ্যাক্টর। কম্পিটিটিভ মার্কেটে দেখা যায় যে ইন্টারেস্ট রেট যদি আমার আমানতকারীরা যদি আমি যদি ইনভেস্টমেন্ট বাড়াইতে চাই, তখন দেখা যায় যে আমি যদি ইনভেস্টমেন্ট বেশি করতে চাই অথবা ইনভেস্টমেন্ট যদি আমার অপরচুনিটি বেশি আসে, তখন উদ্যোক্তা যারা আছে ওনারা বলে যে ইন্টারেস্ট রেটটাকে কমিয়ে দিতে। ইন্টারেস্ট রেট যদি আমি কমিয়ে দেই, তখন আমার ডিপোজিটররা নিরুৎসাহিত হবে, ডিপোজিটররা তখন আমার ব্যাংকে আমানত উইথড্র করে নেবে, আমানত রাখবে না। তো ইন্টারেস্ট রেট কে ব্যালেন্সে রাখতে হবে। ইন্টারেস্ট রেট কিভাবে আমার প্রফিটেবিলিটিকে ইনফ্লুয়েন্স করে? ইন্টারেস্ট রেট যদি আমি বাড়িয়ে দেই, তাহলে আমি কি পাবো? আমি ডিপোজিট কালেক্ট করতে পারবো বেশি। এখন ডিপোজিট যদি কালেক্ট করি, তাহলে আমার ইনভেস্টমেন্টের অপরচুনিটিও থাকে। এখন আবার
ডিপোজিটের রেট যদি বেশি হয়, তখন আমাকে লোনও দিতে হবে বেশি রেটে। এখন লোন বেশি রেটে দিলে আমার যেই ইনভেস্টর যারা আছে তারা কিন্তু আমার থেকে লোন নিবে না। তারা তখন চাইবে কি, যে অ্যামাউন্ট কমান, ইন্টারেস্ট রেট কমান। ইন্টারেস্ট রেট কমাইলে আমরা লোন নিব। তখন ব্যাংক কি করে, এই ডিপোজিটরদের রেটটাও কমায় এবং ইনভেস্টরদের যে রেট, মানে লোনের যে রেট, সেটাও কমিয়ে দেয়। তো এখন কমটা কিভাবে করবে? এফিসিয়েন্টলি করবে। তার মানে ইন্টারেস্ট রেট যদি ফ্ল্যাকচুয়েট করে, তাহলে ব্যাংকের প্রফিটেবিলিটি ফ্ল্যাকচুয়েট করবে। তখন ব্যাংকে কি করতে হয়, একটা ব্যালেন্স করতে হয়। তার এই প্রফিটেবিলিটির মধ্যে ব্যাংকে কি করতে হয়, একটা ব্যালেন্স করতে হয়। আশা করি আমাদের এই অংশটা ক্লিয়ার হয়েছে। সেকেন্ড আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আরো কিছু ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টর ইনফ্লুয়েন্স দ্য প্রফিটেবিলিটি কমার্শিয়াল ব্যাংক। এই টপিকটা আমরা আলাপ করতেছি। তো এর মধ্যে হচ্ছে কম্পিটিটিভ কন্ডিশন। কম্পিটিটিভ কন্ডিশনের বিষয়টা কি হয়, দেখা যায় যে আমাদের দেশে অথবা প্রত্যেকটা দেশেই ব্যাংকিং এর ব্যাংকগুলোর মধ্যে, কমার্শিয়াল ব্যাংকগুলোর ভিতরে একটা তীব্র প্রতিযোগিতা হয়। তীব্র প্রতিযোগিতা কিভাবে হয়, যে ব্যবসায়ের ক্ষেত্রে দেখা যায় যে তার এই প্রতিযোগিতাটা তার প্রফিটেবিলিটিকে ইনফ্লুয়েন্স করে। প্রফিটেবিলিটি ইনফ্লুয়েন্স করে। দেখা যায় যে অনেক ব্যাংক বেশি মুনাফার করার আশায় সে কি করে, ইন্টারেস্ট রেট কমিয়ে দেয়। তো তখন ইন্টারেস্ট রেট যদি সে কমিয়ে দেয়, তখন তার যেই থাকে, ডিপোজিটরও তখন কিন্তু তার ব্যাংকে নিরুৎসাহিত হয়। তা এখন নিরুৎসাহিত হওয়ার কারণে কি করে, ব্যাংকগুলো ওইভাবে ডিপোজিটও কালেক্ট করতে পারে না, তখন সে লোনও দিতে পারে না। তো তখন ব্যাংক কি করে, এই কম্পিটিটিভ এনভায়রনমেন্টে তাকে টিকে থাকার জন্য ব্যাংকে এমন একটা লোনের একটা ব্যালেন্স করতে হয়, লোনের রেটের, যেন সে মার্কেটেও টিকে থাকতে পারে এবং ডিপোজিটেরও থাকে। তো এই জন্য ব্যাংকগুলো তার ডিফারেন্ট যে ক্লায়েন্ট থাকে, যেমন সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, এই রেটগুলোকে এমনভাবে রিশাফল করে, এমনভাবে তৈরি করে, যেন খুব স্মুথলি তারা কি করতে পারে, ব্যালেন্স করতে পারে। কার সাথে? ডিপোজিটরদের সাথে, এবং তার যে লোন নেয় যারা, মানি সিকার্স যারা, তাদের সাথে একটা ব্যালেন্স করে। এখন এই ব্যালেন্স করে ব্যাংকগুলো এই প্রফিটেবিলিটিটাকে বাড়াতে পারে। যদি কম্পিটিটিভ কন্ডিশনে দেখা যায় যে সে যদি তার স্ট্র্যাটেজিটাকে রিজিট করে রাখে, তখন সে কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকতে পারবে না। আর কম্পিটিটিভ মার্কেটে যদি সে টিকে না, তাহলে প্রফিট করবে কিভাবে? তো প্রফিটেবিলিটি ফ্যাক্টরটাকে কম্পিটিটিভ যে কন্ডিশনটা, সেটা খুব ভালোভাবে ইনফ্লুয়েন্স করে। সেকেন্ড আমরা যে টপিকটা দেখতেছি সেটা হচ্ছে পার্সেন্ট অফ রিসোর্স এমপ্লয়েড। মনে করেন একটা ব্যাংকের মধ্যে স্কিল পারসন আছে, সেই স্কিল পারসন যদি থাকে, তারা ইফিসিয়েন্টলি সার্ভিস প্রোভাইড করতে পারবে, ইফিসিয়েন্টলি ডিসিশন নিতে পারবে। তখন দেখা যাবে যে ব্যাংকের কাস্টমার বেড়ে গেছে। কাস্টমার বেড়ে যাওয়ার কারণে ব্যাংকের প্রফিটেবিলিটিও তখন বেড়ে যাবে। যদি দেখা যায় যে স্কিল এমপ্লয়েড রিসোর্স পারসন যদি তাদের না থাকে, তখন দেখা যায় যে ব্যাংকের যে প্রফিটেবিলিটি, সেটার মধ্যে একটা ধাক্কা লাগে। কিভাবে ধাক্কাটা লাগে? স্কিল পারসন না থাকার কারণে তখন ক্লায়েন্ট সরে যায়। দেখা যায় যে ক্লায়েন্টরা অন্য ব্যাংকে শিফট করে। কারণ ক্লায়েন্ট হচ্ছে যেই জায়গায় সার্ভিসটা ভালো পাবে, সে ওই জায়গায় যাবে। কারণ ব্যাংক হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, কাস্টমার সার্ভিস নেওয়ার জন্য আসবে। তো প্রফিটেবিলিটিকে একটা স্কিল হিউম্যান রিসোর্স যদি থাকে, ব্যাংকটার যদি থাকে, তখন প্রফিটেবিলিটি কমার্শিয়াল ব্যাংকের বেড়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তারপর সিকিউরিটি গেইন এন্ড লস। সিকিউরিটি গেইন এন্ড লসের বিষয়টা কি হচ্ছে? সিকিউরিটি গেইন এন্ড লসের যে কথাটা আমরা বলতেছি, শেয়ার মার্কেটে কি হয়? শেয়ার মার্কেটে শেয়ার প্রাইস ফ্ল্যাকচুয়েট করে, মানে ওঠানামা করে। এই শেয়ার প্রাইস ফ্ল্যাকচুয়েট করার কারণে ব্যাংকের প্রফিটেবিলিটিও ফল করে। কারণ শেয়ার হোল্ডাররা যখন শেয়ারটা পারচেস করতে যায়, তখন পারচেস করতে গেলে তখন কতগুলো ফ্যাক্টরকে তারা জাস্টিফাই করে দেন শেয়ার পারচেস করে। তার মধ্যে একটা হচ্ছে যে তার আর্নিং পার শেয়ার, তার ম্যানেজমেন্ট পলিসি কি, তার ক্যাপিটাল রিটার্ন অন ক্যাপিটাল কতটুকু, তার নেট অ্যাসেট ভ্যালু কতটুকু, তার তার নেট অ্যাসেট ভ্যালু কতটুকু, তারপর হচ্ছে তার আর্নিং পার শেয়ার কেমন, যেটা বলতেছিলাম। এইসব বিষয়গুলো দেখে ব্যাংকের প্রফিটেবিলিটির মধ্যে হিট করে। যদি সিকিউরিটিতে খুব বেশি ক্যাপিটাল মার্কেট যদি ভালো কন্ডিশনে থাকে, তখন
সিকিউরিটি থেকে সে একটা আর্ন করতে পারে, তার ইভেন তার নিজস্ব শেয়ারও কিন্তু তখন ভালো অবস্থায় থাকে। সেম ভাবে সে লস করতে পারে। কিভাবে লস করে? যখন ক্যাপিটাল মার্কেট ফল করে যায় তখন সে কিন্তু লস করে, তখন তার প্রফিট ওইভাবে গেইন করার পসিবিলিটি থাকে না কিন্তু। তারপর লাস্ট যে ফ্যাক্টরটার কথা বলতেছি যে প্রফিটেবিলিটিকে ইনফ্লুয়েন্স করে, সেটা হচ্ছে লোন লস অ্যান্ড রিকভারি। কমার্শিয়াল ব্যাংকের কাজই হচ্ছে লোন দেওয়া। এখন দেখা যায় যে কিছু লোন তারা রিকভারি করতে পারে না, যেটাকে আমরা কুরিন বলি অথবা নন পারফর্মিং লোন বলি, যে লোনটা তার পাওয়ার পসিবিলিটি কমে যায়। তো যে লোন লসের কারণে তার প্রফিটেবিলিটির মধ্যে একটা ইফেক্ট পড়ে। যদি সে এটা রিকভারি করতে পারে তো ভালো প্রফিটেবিলিটি বেড়ে যায়। যদি লোন লসটা সে রিকভারি না করতে পারে তখন তার প্রফিটেবিলিটি কমে যায়। দেখ, আমাদের দেশেও ব্যাংকিং সেক্টরে এখন আমাদের নন পারফর্মিং অনেক হিউজ লোন আছে, অনেকগুলা ব্যাংক তাদের লোনগুলাকে রিকভারি করতে পারে না। তো এটার কারণে তাদের প্রফিটে কমে যায়। কারণ তাকে কুরিন সঞ্চিতি রাখতে হয়, সেই জায়গাতে সঞ্চিতি রাখার জন্য তার প্রফিট থেকেই কমে যায় এবং আলটিমেটলি তার যদি লোন রিকভারি না করতে পারে তখন সেই জায়গা থেকে কোনো ইনকাম আসবে না, তো তার আলটিমেটলি প্রফিটটা কমে যাবে। তো আমরা দেখলাম কি এই যে এই ফ্যাক্টরগুলা ব্যাংকের প্রফিট, আরো ফ্যাক্টর আছে ব্যাংকের প্রফিটেবিলিটিকে ইনফ্লুয়েন্স করে। যেমন কাস্টমারের অ্যাটিটিউডও প্রফিটেবিলিটির মধ্যেই ডিপেন্ড করে, কোন ইন্ডাস্ট্রিতে ব্যাংকগুলো লোন দিচ্ছে, একটা সেক্টরে কি সব লোন দিয়ে দিচ্ছে কিনা, সেটাও কিন্তু প্রফিটেবিলিটিকে ইনফ্লুয়েন্স করে। ব্যাংক যদি একটা সেক্টরে যদি সবগুলো লোন দিয়ে দেয়, দেখা যাবে যে একটা সেক্টর যদি ফল করে কোনো কারণে তখন তার ব্যাংকের প্রফিটেবিলিটিটাও ফল করবে। তো ব্যাংকে কি করতে হবে? ডাইভার্সিফাই করতে হবে। তার প্রফিটেবিলিটিকে বাড়ানোর জন্য, প্রফিটেবিলিটিকে ম্যানেজ করার জন্য তাকে কি করতে হবে? ডাইভার্সিফাইড সেক্টরে তাকে লোন দিতে হবে। তাকে শুধু লার্জ স্কেল যে অপারেশন করে সেই ইন্ডাস্ট্রিতে লোন দিলে হবে না, আবার স্মল স্কেলেও দিলে হবে না। তো তাকে কি করতে হবে? পোর্টফোলিওটা এমনভাবে বিল্ড আপ করতে হবে যেন সেই স্মল স্কেলে এবং মিডিয়ামে এবং লার্জ স্কেলে যে অপারেশন করে সেই বিজনেসগুলোকেও লোন দিতে পারে। তখন তার প্রফিটেবিলিটিটা একটা ডাইভার্সিফিকেশন হয়, পোর্টফোলিওটা তখন খুব ভালোভাবে কাজ করে। তো এই ছিল আমাদের প্রফিটেবিলিটিকে ইনফ্লুয়েন্স করে যে ফ্যাক্টরগুলো আমরা দেখলাম। ওকে, দেন আমরা দেখব ব্যাংক প্রফিটেবিলিটি কিভাবে প্ল্যান করে, মানে ব্যাংক প্রফিটেবিলিটি প্ল্যানটা কিভাবে করে। তো ব্যাংক প্রফিটেবিলিটি প্ল্যান করার জন্য মোটামুটি 10টা স্টেপ ফলো করে। ফার্স্ট কি করে? সে ফোরকাস্ট করে। কি ফোরকাস্ট করে? সে ফোরকাস্ট করে ইকোনমিক এবং ফাইন্যান্সিয়াল ফোরকাস্ট করে। কার ফোরকাস্ট? ন্যাশনাল এবং লোকাল, যেটা আমি একটু আগে বলেছিলাম। তো ব্যাংক প্রফিটেবিলিটি প্ল্যান করাটা বিষয়টা কি? মানে একটা পার্টিকুলার ইয়ারে ব্যাংক কিন্তু একটা এস্টিমেট করে যে আমার এই বছর যে 2021 সালে আমার প্রফিট কেমন হবে, 2022 কেমন প্রফিট হবে। তো এটার একটা এস্টিমেট করে। এই প্ল্যানটা কিভাবে করে সেই জিনিসটাই আমরা এই টপিকে বুঝতে চেষ্টা করি। তো প্রথম স্টেপে যেটা বলতেছে যে ব্যাংক প্রথমে কি করে? একটা প্রিপেয়ারে ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ফোরকাস্ট, যে আমাদের জিডিপি গ্রোথ কোথায় যাবে, গভর্নমেন্টের কি কি প্রজেক্ট আছে, গভর্নমেন্টের মেগা প্রজেক্ট কি আছে, কারণ ব্যাংক থেকে লোন নিয়েও গভর্নমেন্ট বিভিন্ন প্রজেক্ট করে। তো এই যে ইকোনমিক এবং ফাইন্যান্সিয়াল ফোরকাস্ট করে ন্যাশনাল এবং লোকাল ইকোনমির। সেকেন্ড কি করে? সেট প্রিলিমিনারি গোল ফর ইপিএস অ্যান্ড রিটার্ন অন ক্যাপিটাল। তার প্রথম একটা প্রিলিমিনারি একটা প্রাথমিকভাবে কি করে তার ইপিএস কত হতে পারে এই বছর সেটা ঠিক করে, এবং তার রিটার্ন ক্যাপিটালের এগেইনস্টে তার রিটার্ন কত হবে সেই জিনিসটা সে প্রিলিমিনারি সেট করে। থার্ড, তার ক্রেডিটের ডিমান্ড কেমন হবে, ডিমান্ডের টাইপস কেমন হবে, এবং আদার সার্ভিস কি হবে প্রত্যেকটা ব্রাঞ্চে এবং প্রত্যেকটা সেকশনের। estimate the demand for credit by types and for other service at each branch and section. প্রত্যেকটা সেকশনের এবং ব্রাঞ্চের ডিমান্ড, ক্রেডিট ডিমান্ড কেমন থাকবে সেই জিনিসটা এস্টিমেট করে। দেন এস্টিমেট করবে কত অ্যামাউন্ট এবং কি ধরনের ডিপোজিট থেকে তার ফান্ড আসবে। এস্টিমেট দ্য অ্যামাউন্ট অ্যান্ড টাইপস অফ ডিপোজিটস অ্যান্ড আদার ফান্ডস। সে কতটুকু ডিপোজিট সে কালেক্ট করতে পারবে এবং কোন টাইপস থেকে সে নিয়ে আসবে। সে কি সেভিংস অ্যাকাউন্ট থেকে, নাকি কারেন্ট অ্যাকাউন্ট থেকে, নাকি তার ফিক্সড ডিপোজিট থেকে, নাকি তার অন্য কোনো ডিপোজিটের ক্লাসিফিকেশন থেকে আসতে পারে, এবং আদার ফান্ড যেটা আমরা বলতেছি। ফিফথ, ইচ ব্রাঞ্চ অ্যান্ড সেকশন সাবমিট এ প্রফিট প্ল্যান।
প্রত্যেকটা ব্রাঞ্চ অথবা সেকশন যেটাই আমরা বলি তাদের প্রফিট প্ল্যানটাকে সাবমিট করবে। সাপোজ সোনালী ব্যাংকের যদি 300টা ব্রাঞ্চ থাকে, তো সোনালী ব্যাংকের 300টা ব্রাঞ্চ থেকে তার প্রফিট প্ল্যান সে পাঠাবে। ওই যে এজন্যই তাকে কি করতে হবে, ন্যাশনাল ইকোনমির সাথে সাথে তাকে লোকাল ইকোনমিটাও দেখতে হবে। কারণ ন্যাশনাল ইকোনমি সব জায়গাতে ইনফ্লুয়েন্স করবে হয়তো সিমিলার ভাবে, কিন্তু লোকাল ইকোনমি সব জায়গায় সিমিলার ভাবে ইনফ্লুয়েন্স করবে না। এটা একটা ইন্টারেস্টিং বিষয় কিন্তু। দ্যাটস ওয়াই ব্যাংক কি করে তার প্রফিট প্ল্যানের মধ্যে শুরুতে সে প্রত্যেকটা ব্রাঞ্চের কে বলে তোমাদের প্রফিট প্ল্যান তোমরা সাবমিট করো। 6, ডেভেলপ কনসলিডেটেড প্রফিট প্ল্যান ফর দ্য ব্যাংক, মানে সামগ্রিকভাবে ব্যাংকের একটা প্রফিট প্ল্যান করে। সামগ্রিকভাবে ব্যাংক একটা এস্টিমেট করে। কি এস্টিমেট করে? ইনকাম ট্যাক্স, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, তার ইনকাম ট্যাক্সের কত হতে পারে সেটা, এবং তার ইপিএস ক্যালকুলেট করে এবং রিটার্ন অন ক্যাপিটাল ক্যালকুলেট করে। একটা কিন্তু সে প্রিলিমিনারি ঠিক করলো, এবং প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে সে কি করবে, ইপিএস এবং রিটার্ন অন ক্যাপিটাল নিয়ে প্ল্যান চাইবে। সেই প্ল্যানটার সাথে তার এই যে কনসলিডেটেড যেটা মানে সামগ্রিকভাবে যেটা সে তৈরি করছে সেই তার সাথে কম্পেয়ার করবে। কম্পেয়ার ইপিএস অ্যান্ড আরওসি, রিটার্ন অন ক্যাপিটাল, উইথ প্রিলিমিনারি গোল অ্যান্ড ক্রিটিক্যালি রিভিউ ব্রাঞ্চ অ্যান্ড ইউনিট প্রফিট প্ল্যান। খেয়াল করেন যে ব্যাংকের একটা তো করলো তার ব্রাঞ্চ, আরেকটা করলো ব্যাংক সামগ্রিকভাবে একটা করলো। এখন ব্যাংক কি করবে, কম্পেয়ার ইপিএস অ্যান্ড রিটার্ন অন ক্যাপিটাল উইথ প্রিলিমিনারি গোলস। তার যে প্রাথমিকভাবে যে ইপিএসটা এবং রিটার্ন অন ক্যাপিটালটা যে তৈরি করেছে, এত পার্সেন্ট রিটার্ন হবে ক্যাপিটালের এগেনস্টে, তার ইপিএস হবে এত টাকা, এটা যে তৈরি করলো সে প্রাথমিক, সেটার সাথে সে কম্পেয়ার করবে। এবং কম্পেয়ার করবে সে ক্রিটিক্যালি সেটাকে রিভিউ করবে। কার সাথে? রিভিউ ব্রাঞ্চ অ্যান্ড ইউনিট প্রফিট প্ল্যান, প্রত্যেক ইউনিট থেকে কতটুকু প্রফিট হবে সেটার একটা প্ল্যান দেখবে ওনারা। তারপর ইভালুয়েট অল্টারনেটিভ স্ট্র্যাটেজি। ব্যাংক কি করবে, তার এখন কি করবে, স্ট্র্যাটেজি ঠিক করবে। কি করার জন্য? তার ইপিএস এবং রিটার্ন অন ক্যাপিটালটাকে ঠিক রাখার জন্য। ইভালুয়েট, তাকে সে মূল্যায়ন করবে এই যে ব্রাঞ্চের সাপেক্ষে তার ন্যাশনাল এবং লোকাল ইকোনমিক এবং ফাইন্যান্সিয়াল কন্ডিশনগুলো দেখে তার ডিমান্ড ফর ক্রেডিট এবং ডিপোজিট কতটুকু কালেক্ট হবে, কোন এরিয়াতে কতটুকু বেশি কালেক্ট হবে, কোন ব্রাঞ্চে বেশি হবে, কোন ব্রাঞ্চে কম হবে, এই সবগুলা বিষয়কে ক্রিটিক্যালি ইভালুয়েট করে ব্যাংক কি করবে, ইভালুয়েট করেই ব্যাংক তার প্রফিট প্ল্যানটা ঠিক করবে। দেন ব্যাংক কি করবে, ইভালুয়েট অল্টারনেটিভ স্ট্র্যাটেজি ঠিক করার পরে সে কি করবে, এবং অল্টারনেটিভগুলো কেন নিবে, যেন তার প্রফিটটাকে সে কি করতে পারে, ইনক্রিজ করতে পারে। দেন বলতেছি আমরা ড্রাফট ফাইনাল প্রফিট প্ল্যান, ফাইনালি একটা প্রফিট প্ল্যান ড্রাফট করবে ব্যাংক। ড্রাফট করার পরে ব্যাংক সেটাকে মেজার্স রেজাল্ট ওভার দি ইয়ার, এবং ব্যাংক কি করবে, সারা বছর সেটাকে কিন্তু ব্যাংক একটা রিভিউর মধ্যে রাখবে, ইভালুয়েট করতে থাকবে কিন্তু ব্যাংক কার সাপেক্ষে, এই ড্রাফটের সাপেক্ষে। তো আমরা একটা ব্যাংক দেখলাম যে একটা ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক কিভাবে প্রফিট প্ল্যান করে। ফার্স্টে সে কি করে, যে ইকোনমিক এবং ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা দেখে। তো আমরা যা একটু আগেই পড়েছিলাম যে ইকোনমিক সাইজ, তারপর লোকাল ইকোনমি এবং ন্যাশনাল ইকোনমি, তারপর ইকোনমিক কন্ডিশন, এই ফ্যাক্টরগুলো কি করে প্রফিটকে ইনফ্লুয়েন্স করে। তো ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকগুলো যখন প্রফিট প্ল্যান করবে সে মাস্ট বি এই ফ্যাক্টরগুলোকে সে কনসিডার করবে, যেটা ফার্স্ট পয়েন্টটা দিয়ে লেখা আছে যে প্রিপেয়ার ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ফোরকাস্ট ফর ন্যাশনাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশন, ন্যাশনাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশন। এটা বোঝার পরেই সে কি করবে, একটা প্রিলিমিনারি একটা গোল সেট করবে, কিসের, ইপিএস এর এবং রিটার্ন অন ক্যাপিটালের। দেন সে কি করবে, তার ডিমান্ড, ক্রেডিটের ডিমান্ড কেমন, তার ব্যাংকের প্রত্যেকটা ব্রাঞ্চের অথবা প্রত্যেকটা সেকশনের ক্রেডিট ডিমান্ড কেমন, কোন ধরনের ক্রেডিট ডিমান্ড বেশি, কোন ধরনের ক্রেডিট এর ডিমান্ড কম, সে এই বিষয়টাকে এস্টিমেট করবে। সেকেন্ড, সে যে জিনিসটা দেখবে, ফোর্থ সে দেখবে যে অ্যামাউন্ট অ্যান্ড টাইপস অফ অ্যামাউন্ট, কত ডিপোজিট আসবে এবং কোন ধরনের ডিপোজিট থেকে কত অ্যামাউন্ট আসবে, এবং আদার ফান্ড থেকে সে কতটুকু ফান্ড রেজ করতে পারবে, এই বিষয়গুলো সে এই জায়গার মধ্যে অ্যানালাইসিস করবে, এস্টিমেট করবে। দেন প্রত্যেকটা ব্রাঞ্চকে একটা অর্ডার দিবে যে ইচ ব্রাঞ্চ অ্যান্ড সেকশন সাবমিট প্রফিট প্ল্যান দিবে।
দেওয়ার পরে ব্যাংক একটা সামগ্রিকভাবে একটা প্রফিট প্ল্যান তৈরি করবে, যেটাকে কনসোলিডেটেড প্রফিট প্ল্যান বলতেছে ফর দ্য ব্যাংক, এবং সাথে এস্টিমেট করবে প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, দেন ক্যালকুলেট করবে আর্নিং পার শেয়ার অ্যান্ড রিটার্ন অন ক্যাপিটাল। এই দুটো ক্যালকুলেশন করার পরে ব্যাংক কি করবে, কম্পেয়ার করবে এই যে প্রিলিমিনারি যেটা সেট করেছে ইপিএস এবং এটার সাথে কম্পেয়ার করবে। কম্পেয়ার করার পরে সে ক্রিটিক্যালি সেটা রিভিউ করবে। ক্রিটিক্যালি রিভিউ কি করবে, প্রত্যেকটা ব্রাঞ্চের একটা হিসাব করবে, তারপর ন্যাশনাল ইকোনমিক কন্ডিশন, লোকাল ইকোনমিক কন্ডিশন, ইকোনমিক সাইজ, গভর্নমেন্টের পলিসি এবং বাংলাদেশ ব্যাংকের রেগুলেশনস কি চেঞ্জ হতে পারে, এইসব বিষয়গুলোকে ক্রিটিক্যালি রিভিউ করে তখন সে কি করবে, একটা ইউনিট প্রফিট প্ল্যান তৈরি করবে। লাস্ট স্টেপ এইটাই, সে কমার্শিয়াল ব্যাংক কি করবে, প্রফিট ব্যাংকের বাড়ানো যায় কিভাবে, তার বাড়ানোর জন্য অল্টারনেটিভ স্ট্র্যাটেজি ফলো করবে। ব্যাংক কি করবে, অল্টারনেটিভ স্ট্র্যাটেজিগুলো সে ইভালুয়েট করবে। সে একটা স্ট্র্যাটেজি যদি কাজ না করে তখন তার এগেনস্টে আরেকটা অল্টারনেটিভ সেই স্ট্র্যাটেজি তৈরি করবে। এরকম করে স্ট্র্যাটেজি তৈরি করে রাখবে ব্যাংক। দেন ব্যাংক তার প্রফিটের একটা ড্রাফট ফাইনাল করবে এবং এই ড্রাফটটা সে সারা বছর কি করতে থাকবে, সারা বছর সেটাকে রিভিউ করতে থাকবে, সারা বছর সেটাকে রিভিউ করতে থাকবে। ওকে, আশা করি স্টুডেন্ট সবাই আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। এই চ্যাপ্টারে আমরা যেটা ওভারভিউ করেছিলাম সেটা হচ্ছে ব্যাংকের এক্সপেন্স গুলা কোন কোন জায়গায়, এক্সপেন্ডিচার গুলা কোথায় হয়, ব্যাংকের ইনকাম কোথায় থেকে আসে, এবং ইনকাম প্রফিটেবিলিটি, দ্যাট মিনস ইনকামকে ইনফ্লুয়েন্স করে কোন ফ্যাক্টরগুলো, এবং ব্যাংক কিভাবে একটা প্রফিট প্ল্যান তৈরি করে, এই বিষয়টা আমরা এই চ্যাপ্টারে আলাপ করেছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারোর কোনো সমস্যা থাকে তো সবাই কি করবেন, আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল অ্যাড্রেসে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তো আপনারা কোয়েশ্চেন আমার সাবমিট করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।